ওয়েলকাম টু মাই চ্যানেল SM বায়োলজি। এই ভিডিওর পার্টটাতে মূলত আমরা মিওসিস বিভাজনের যে অংশটা আগের ভিডিও করেছিলাম সেটা হচ্ছে মিওসিস 1-এর প্রোফেজ 1 পর্যন্ত, তারপর থেকে বাকি দশাগুলোর বিষয়ে আলোচনা করব। তা প্রথমেই আমরা মূলত প্রোফেজ 1-এর 5টা যে উপদশা ছিল, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সেখানে কি ঘটনা ঘটে সেটা আমরা জেনেছি। এই ভিডিওতে মূলত আমরা শুরু করব মেটাফেজ থেকে। মেটাফেজ 1-এ কি হয় না, মেটাফেজ 1-এ আমরা দেখতে পাবো যে বেমতন্তুর গঠন কিন্তু সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ সম্পূর্ণরূপে বেমতন্তু গঠিত হয়েছে। এবং আমরা যে প্রোফেজ 1-এর প্যাকাইট নিউক্লিওসাইড ক্রসিং ওভার দেখেছিলাম, তারপর ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিসে সেই ক্রসিং ওভার প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে হোমোলোগাস যে ক্রোমোজোমটা ছিল তারা কিন্তু প্রান্ত বরাবর যুক্ত থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো কি না, অলরেডি ক্রসিং ওভার ঘটে গেছে, মানে রিকম্বিনেশন হয়ে গেছে। হয়ে যাবার পরেও দেখা যায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো কিন্তু পরস্পর একদম প্রান্ত দেশ দ্বারা যুক্ত থাকে। এই হয়ে গেল সেই হোমোলোগাস ক্রোমোজোম। দেখতে পাচ্ছি যে নিরক্ষীয় তলে সজ্জিত হয়েছে এবং আমরা এখানে দু রকমের বেমতন্তু দেখতে পাচ্ছি, যেটা আমরা মাইটোসিস ডিভিশনেও দেখেছিলাম। যে তন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোম যুক্ত রয়েছে এটাকে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু, আর যে তন্তুটা একটা মেরু থেকে পুরোপুরি অপর মেরুতে রয়েছে, কোন রকম ক্রোমোজোম ধারণ করে নেই, সেটাকে বলা হয় মেরুজ তন্তু, বা এটাকে অনেকে কন্টিনিউয়াস ফাইবার, এটাকে ডিসকন্টিনিউয়াস ফাইবারও বলে থাকে। তাহলে মেটাফেজ আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম গুলো কিন্তু নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়েছে। এটা একটা জোড়া দেখতে পাচ্ছি, এরকম আরো আমরা জোড়া করতে পারি। একটা জোড়াকে নিয়ে করলে আমরা মোটামুটি বুঝে নিতে পারবো। মেটাফেজ 1 থেকে তারপর কোষটা আসে কোথায়? কোষটা আসে কিন্তু অ্যানাফেজ 1-এ। অ্যানাফেজ 1টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তার কারণ আমরা দেখতে পাচ্ছি মেটাফেজটা অনেকটা কিন্তু মাইটোসিস ডিভিশনের মতন একই রকম, নিরক্ষীয় তলে ক্রোমোজোম গুলো সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করেছে। খালি পার্থক্য যেটা, এখানে ক্রোমোজোম গুলো কিন্তু একটা অন্যটার সঙ্গে প্রান্ত দেশ দ্বারা যুক্ত আছে। ম্যাটার্নাল এবং প্যাটার্নাল ক্রোমোজোম, অর্থাৎ মাতৃ এবং পিতৃ ক্রোমোজোম। কিন্তু অ্যানাফেজ দশাটা আলাদা কিরকম না, অ্যানাফেজ দশাটা আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে এখানেও কিন্তু ক্রোমোজোম গুলো মেরুর দিকে মুভ করবে। তবে এখানে মুভ করার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা কিন্তু মিওসিস বিভাজনকে স্পেশাল করে তুলেছে বলা যেতে পারে। কি হয় না, এখানে মূলত যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাফ নাম্বার অফ ক্রোমোজোম একটা মেরুর দিকে যায়, আর বাকি হাফ নাম্বার ক্রোমোজোম কিন্তু চলে আসে অপর একটা মেরুতে, যেটা কিন্তু আমরা মাইটোসিস ডিভিশনে দেখতে পাইনি, যেটা এখানে দেখা যায়। মানে নিরক্ষীয় তলে যদি মোট এরকম দুটো, আরো যদি আমরা দুটো এরকম ক্রোমোজোম করে নিই, এই চারটে যে ক্রোমোজোম সজ্জিত আছে তার মধ্যে দেখা যায় প্রতিটা জোড় থেকে একটা করে ক্রোমোজোম উপরের দিকে যাবে, একটা নিচের দিকে, এইটা থেকেও একটা উপর দিকে যাবে, একটা নিচের দিকে। তার মানে চারটে ক্রোমোজোম থাকলে দুটো ক্রোমোজোম এই দিকে যাবে এই মেরুতে, বাকি দুটো ক্রোমোজোম কিন্তু এই মেরুর দিকে চলে আসবে। সেই জন্যই কি হয় না, সেই জন্যই কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মিওসিস 1 সম্পন্ন হওয়ার পরেই। ডিপ্লয়েড সেটে যদি থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এখানে যদি আমরা 2n ধরি, ডিপ্লয়েড সেটে আছে 4, এখানে এক একটা মেরুর দিকে যেটা আসছে অর্ধেক সংখ্যক, মানে দুটো আসছে, তখন তার মানে এখানে হয়ে যাবে কি না, তখন কিন্তু এটা হ্যাপ্লয়েড সেটে হয়ে যাবে। এই মেরুর দিকেও কিন্তু হ্যাপ্লয়েড সেটে, সেই জন্যই এটাকে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। তাহলে অ্যানাফেজ দশায় কি দেখতে পাচ্ছি না, অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো যে যুক্ত হয়েছিল হোমোলোগাস ক্রোমোজোম গুলো, সেই সংযুক্তিটা বিচ্ছিন্ন হয়, যেটাকে বলা হয়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ডিসজাংশন। ডিসজাংশন বলা হয়। ডিসজাংশন হয়ে গিয়ে প্রত্যেকটা জোড়ের একটা ক্রোমোজোম উপরের মেরুতে, অপর ক্রোমোজোমটা নিচের মেরুতে, মানে মোট যতগুলো ক্রোমোজোম থাকে তার মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম উপরের মেরুতে, বাকি অর্ধেক নিচের মেরুতে চলে আসে।
এই হয়ে গেল অ্যানাফেজ 1। দেন অ্যানাফেজ 1-এ আরেকটা বিষয়, যেটা অ্যানাফেজ 1-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেরুর দিকে মুভ করতে শুরু করেছে। যেটা দেখা যাবে টেলোফেজে আমরা দেখতে পাবো কি না একদম পুরোপুরি মেরুতে চলে এসেছে। টেলোফেজ 1-এ আমরা দেখতে পাবো যে দুই প্রান্তে কিন্তু নতুন দুটো অপত্য নিউক্লিয়াস ফরমেশন হয়ে গেছে। কিভাবে হলো না, এই যে ক্রোমোজোম গুলো মেরুর দিকে গিয়েছিল, সেই ক্রোমোজোম গুলোর মধ্যে জল যুক্ত হয়ে সেগুলো কিন্তু ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকায় রূপান্তরিত হয়েছে। এছাড়া এই যে মাঝখানে বেমতন্তু ছিল সেটা অবলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে, রিঅ্যাপিয়ার করে। এছাড়া দেখা যাচ্ছে নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। অপত্য নিউক্লিয়াস এই প্রান্তে একটা এবং একই রকম ভাবে এই প্রান্তে যে ক্রোমোজোম গুলো এসছে সেগুলোর সঙ্গে জল যুক্ত হয়, নিউক্লিয় লাস নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নতুন কিন্তু দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হলো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা মিয়োসিস বিভাজন শুরু হওয়ার পর নিউক্লিয়াসটা প্রথমবার বিভাজিত হলো। টেলোফেজ 1 কমপ্লিট হওয়া মানে টোটাল ক্যারিওকাইনেসিস 1 কমপ্লিট হলো। এরপর সাইটোকাইনেসিস 1 সম্পন্ন হওয়ার মাধ্যমে দেখা যাবে কি না এই সাইটোপ্লাজমটা দুটো খণ্ডে ভাগ হয়ে নতুন কিন্তু দুটো অপত্য কোষ তৈরি করলো। তার মানে নিউক্লিয়াস বিভাজন একবার হলো, সাইটোপ্লাজমের বিভাজন আরো একবার হয়ে গেল। এখানেই কিন্তু মিওসিস শেষ নয়, এখানে জাস্ট মিওসিস 1 কমপ্লিট হলো। এরপর সে কিন্তু কিছুক্ষণ সময় নেয় মিওসিস 2 সম্পন্ন করার জন্য। সেই প্রস্তুতি নেওয়ার সময়কালটাকে আমরা কি বলেছি না, প্রস্তুতি নেওয়ার সময়কালটা হচ্ছে ইন্টারকাইনেসিস। তার মানে এই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম যে অপত্য কোষগুলো তৈরি হলো সেগুলো আরো একবার করে বিভাজিত হবে। ইন্টারকাইনেসিস মাঝখানের অবস্থাটাকে বলা হয়। দুটো কোষই কিন্তু ইন্টারকাইনেসিসে যাবে। তারপর দেখা যাবে এই কোষের নিউক্লিয়াসটা ওর কিন্তু আবার ক্যারিওকাইনেসিস হবে। সেক্ষেত্রে প্রোফেজ 2 প্রথম সম্পন্ন হবে, দেন সেখান থেকে মেটাফেজ 2, সেখান থেকে অ্যানাফেজ 2, সেখান থেকে টেলোফেজ 2। এই ঘটনাগুলোর কথা আমরা আলোচনা করছি না, তার কারণ এই ঘটনাগুলো পুরোপুরি মাইটোসিসের মতনই হয়। মানে ওখানকার যে মেটাফেজ স্টেজ সেখানে কিন্তু এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যাবে এটা নয়, সেখানেও সেই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করবে এবং দেখা যাবে কি না নিরক্ষীয় তলে যতগুলো ক্রোমোজোম সজ্জিত ছিল দুটো মেরুতে ততগুলো করেই ক্রোমোজোম কিন্তু গিয়ে তারপর নিউক্লিয়াস ফরমেশন হবে। তা এই দশাগুলো সম্পন্ন যদি করে তাহলে দেখা যাবে এই যে কোষটা, এই কোষটি দশাগুলো সম্পন্ন করার পর সেই কোষের ভেতরে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। এই টোটালটাকে আমরা কি বলছি, টোটালটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস 2। এবং এই কোষটা যদি ক্যারিওকাইনেসিস 2 সম্পন্ন করে তখন দেখা যাবে যে ওই কোষের নিউক্লিয়াসটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হলো। তার মানে নিউক্লিয়াসের দুবার বিভাজন হয়ে গেল। এরপর কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস 2 সম্পন্ন করলে এই কোষটা সাইটোপ্লাজমটা দুটো ভাগে ভাগ হবে, অর্থাৎ দুটো কোষ। এবং এই কোষটার ক্ষেত্রেও কিন্তু সে একই ঘটনা ঘটবে, এটা থেকেও দুটো কোষ, অর্থাৎ আলটিমেটলি দেখা যাবে হ্যাপ্লয়েড প্রকৃতির 4টে কিন্তু নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। 4টে কিন্তু অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। এই হয়ে গেল সাইটোকাইনেসিস 2। তার মানে মিওসিস 2 প্রক্রিয়া পুরো সম্পন্ন হলো। এখানে আমাদের খেয়াল রাখার বিষয়, এই যে ক্যারিওকাইনেসিস এর মেটাফেজ যে 2, তখন যেহেতু সমান সংখ্যক ক্রোমোজোম নিরক্ষীয় তল থেকে দুটো মেরুর দিকে যাচ্ছে, তাই ক্রোমোজোমের সেট সংখ্যা এই যে অংশ নিয়েছিল এর যদি হ্যাপ্লয়েড সেটে থাকে, এখানে যে দুটো নিউক্লিয়াস তৈরি হলো এদের মধ্যেও কিন্তু ক্রোমোজোম গুলো হ্যাপ্লয়েড সেটই আছে। অর্থাৎ এটা কিন্তু সমবিভাজন বা এটাকে ইকুয়েশনাল ডিভিশন বলা যেতে পারে। তাহলে এই আমরা কিন্তু মিওসিস কোষ বিভাজনের বাকি অংশটা জানলাম। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য বা সিগনিফিকেন্স। সেটা যদি আমরা খেয়াল করে নিই তাহলেই প্রায় মিওসিসের বিষয়ে আমাদের এই মুহূর্তে যতটা জানার প্রয়োজন ছিল সেটা জানা হয়ে যাবে। মিওসিসের তাৎপর্যটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসে। 1 নম্বরে আমরা বলবো যেটা সেটা হচ্ছে প্রজাতির
ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। আমরা জানি প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক, মানে নির্দিষ্ট রয়েছে। মানুষের ক্ষেত্রে যেমন 46টা, তেমন অন্য একটা প্রাণী যদি নিই তারও স্পেসিফিক একটা পার্টিকুলার নাম্বার আছে। প্রত্যেকটা মানুষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন রয়। একটা প্রজাতির সর্বদা ক্রোমোজোম সংখ্যা একই হবে, এটা প্রজাতির ডেফিনেশনেই বলা আছে। তা এক্ষেত্রে মিওসিসের কি ভূমিকা রয়েছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে? না, আমরা যদি ধরি যে একটা পুরুষ জীব, একটা মেল পার্সন, আর একটা ধরছি ফিমেল পার্সন। তা এই পুরুষটা যখন এর দেহের যে জনন মাতৃকোষ, সেটা জনন মাতৃকোষ ধরছে একটা পুরুষ জনন মাতৃকোষ, সেটা ডিপ্লয়েড প্রকৃতির হয়, মানে প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক তেমন প্রাইমারি উসাইট সেটাও ডিপ্লয়েড প্রকৃতির হয়। তা যদি দেখা যায় যে এই যে ডিপ্লয়েড প্রকৃতির জনন মাতৃকোষগুলো থেকে যে গ্যামেট গুলো তৈরি হচ্ছে, সেগুলো যদি ডিপ্লয়েড প্রকৃতির থাকে, এটা হচ্ছে মেল গ্যামেট, এটা আমরা ধরছি ফিমেল গ্যামেট। এইগুলো যদি ডিপ্লয়েড প্রকৃতির থাকে, তাহলে এই দুটো গ্যামেটের যখন মিলন হবে, যেটাকে আমরা নিষেক বলি বা ফার্টিলাইজেশন, তখন কি দেখা যাবে না যে জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটে কিন্তু 2n + 2n মানে হচ্ছে 4n হয়ে যাচ্ছে জাইগোটটা, ভ্রূণাণুটা। এবং এই জাইগোটটাই তো পরবর্তীকালে ক্রমশ বিভাজিত হয়ে অপত্য জীব তৈরি করবে। তার মানে অপত্য জীবের প্রত্যেকটা দেহের কোষে ক্রোমোজোমের সেট সংখ্যা হয়ে যাচ্ছে 4n। তাহলে সেটা কিন্তু তখন আর মানুষ থাকছে না, তখন যেভাবে মানুষের বাচ্চা হয়তো অন্য কোনো একটা জীব হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের বাচ্চা মানুষই রাখতে গেলে যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা আমাদের মিওসিস করতে হবে। মিওসিস, যদি মিওসিস বিভাজন হয়, তাহলে আমরা জানি কি না, মিওসিস বিভাজন হলে কিন্তু ডিপ্লয়েড সেটে থাকা ক্রোমোজোমটা হয়ে যায় হ্যাপ্লয়েড। সেক্ষেত্রে যদি হ্যাপ্লয়েড প্রকৃতির পুংগ্যামেট মানে শুক্রাণু ধরতে পারি, হ্যাপ্লয়েড প্রকৃতির স্ত্রী গ্যামেট মিলিত হয়, তাহলে যে জাইগোট তৈরি হচ্ছে সেটা কিন্তু ডিপ্লয়েড থাকছে। আর তা না হলে দেখা যাচ্ছে কি, যদি মিওসিস না হয়ে মাইটোসিসের মাধ্যমে হয়, তখন কিন্তু সেটা 2n থেকে পরবর্তীকালে যে জীবটা জন্মাচ্ছে, সেই জীবটার ক্রোমোজোম সংখ্যা কিন্তু 4n হয়ে যাচ্ছে, মানে প্রজাতি তখন কিন্তু ভিন্ন হয়ে যাবে। আবার 4n থেকে পরবর্তীকালে যদি এই 4n সম্পন্ন একটা পুরুষ জীব একটা গ্যামেট দিল 4n, স্ত্রী জীব সে যদি 4n দেয়, 4n মিলে তখন কিন্তু 8n, 16n, এইভাবে কিন্তু ক্রমশ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বাড়তেই থাকবে। সেটা কিন্তু একটা প্রজাতির বৈশিষ্ট্য বা একটা প্রজাতির কে ডিফাইন করতে পারে না সেই বিষয়টা। সেই জন্য মাথায় রাখতে হবে মিওসিস বিভাজনের কিন্তু বিশাল ভূমিকা রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে। এই একটা বিষয় গেল। এবার 2 নম্বরে যেটা হয়, এই যে গ্যামেট তৈরির সময় দেখতে পাচ্ছি যে গ্যামেট তৈরির সময় মিওসিসটা খুব প্রয়োজন। তার কারণ তবেই কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির মাতৃকোষগুলো থেকে হ্যাপ্লয়েড প্রকৃতির গ্যামেট তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর হচ্ছে গ্যামেট উৎপাদন, গ্যামেট উৎপাদনে সাহায্য করে। এছাড়া আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে মিওসিস বিভাজনের প্রথম যখন মিওসিস 1 হলো, তখন কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, যেটাকে ক্রসিং ওভার বলে। আর সেটা রেজাল্ট হিসেবে রিকম্বিনেশন বা পুনর্সংযুক্তি হয়, যার জন্য কিন্তু পরবর্তীকালে জীবের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তার মানে আমরা বলতে পারি যে পুনর্সংযুক্তিতে সাহায্য করে, যেটা কিন্তু অ্যামাইটোসিস বা মাইটোসিসের দ্বারা হয় না, পুনঃসংযুক্তি ঘটায়। পুনঃসংযুক্তি ঘটলে কি হবে না, নতুন ক্যারেক্টার আসবে, মানে সেই জীবটা পূর্বে থাকা জীবটার থেকে কিছুটা পার্থক্যতা দেখা যাবে। এই পার্থক্যটা কি আবার ডারউইনের কথায় ভেদ বা ভ্যারিয়েশন বলা হয়, ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে মিওসিস বিভাজন। এছাড়া এই ভেদ বা ভ্যারিয়েশন সৃষ্টি হলে ইভলিউশন হওয়াটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। তাই আমরা বলতে পারি মিওসিস বিভাজনের দ্বারা যেহেতু নতুন বৈশিষ্ট্য আসে, সেই নতুন বৈশিষ্ট্যগুলো ক্রমশ জমা হতে হতে একটা টাইম পর একটা বড় ধরনের পরিবর্তন ঘটে। তাই আমরা বলতে পারি যে বিবর্তন বা অভিব্যক্তিতে সাহায্য করে। তাহলে এই হয়ে গেল, আমরা 5টা কিন্তু তাৎপর্য জেনে নিলাম মিওসিস কোষ বিভাজনের, যেটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। 1 নম্বরে বলবো যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিসের একটা ভূমিকা রয়েছে। এছাড়া যে গ্যামেট তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু যখন তৈরি হয়, ডিম্বাণু যখন তৈরি হয়, তখন সেগুলো কিন্তু মিওসিস প্রক্রিয়াতেই তৈরি হয় এবং জনন মাতৃকোষ থেকে তৈরি হয়। এছাড়া মিওসিসের যেহেতু ক্রসিং ওভার সংঘটিত হয়, একটা বিশেষ ইম্পর্টেন্ট ঘটনা, যার ফলে রিকম্বিনেশন ঘটে, অর্থাৎ পুনর্সংযুক্তি ঘটে, জীবটার ক্রোমোজোমের মধ্যে নতুন কিছু জিনের আগমন ঘটে, তার জন্য জীবের দেহে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, ফলে দেহে কিন্তু ভেদ বা ভ্যারিয়েশন বা প্রকরণের সৃষ্টি হয়, যেটা কিনা বিবর্তনের পথকে সুগম করে তোলে, অর্থাৎ সহজেই জীবটার মধ্যে ইভলিউশন বা বিবর্তন ঘটে
এই হয়ে গেল মূলত মিওসিসের তাৎপর্য। তাহলে আমরা সমগ্র মিওসিস বিভাজন পড়ে নিয়েছি। তার আগে আমরা মাইটোসিস বিভাজন এবং অ্যামাইটোসিস বিভাজন পড়েছি, মানে আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটা গোটাটা সম্পন্ন হয়ে গেছে। আমরা পড়েছিলাম প্রথমেই যে কোষের জীবন চক্রের দুটো দশা, কোষ বিভাজন আর কোষের বৃদ্ধি। আমরা কোষ বিভাজনের অংশটা পড়ে নিয়েছি, তার মানে আমরা কোষের জীবন চক্রের মাইটোটিক ফেজ বা বিভাজন দশাটা জেনেছি। এরপর আমরা নেক্সট ভিডিওতে যখন কোষ চক্রের কথা আলোচনা করব, তখন কোষের ইন্টারফেজ দশাটার কথা বিশদে আমরা জেনে নেব। তা আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, নেক্সট ভিডিওতে আমরা কোষ চক্রের বিষয়ে তো আলোচনা করবোই, তবে এই পার্টটাতে আমাদের আরো একটা বিষয় খেয়াল করে নিতে হবে। যেহেতু আমরা মাইটোসিস আর মিওসিস বিভাজনের কথা পড়েছি, তাই দুটোর মধ্যে আমাদের পার্থক্য তৈরি রাখতে হবে। যেমন 1 নম্বর পার্থক্য আমরা বলতে পারি যে মাইটোসিস বিভাজনে ক্রসিং ওভার সংঘটিত হয় না, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিওসিস বিভাজনে ক্রসিং ওভার সংঘটিত হয়। এছাড়া বলতে পারি যে মাইটোসিস ডিভিশন ওটা একটা সদৃশ বিভাজন বা সমবিভাজন, মাতৃকোষের এবং অপত্র কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, কিন্তু মিওসিসকে আমরা বলছি হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কিন্তু এসে অর্ধেক হয়ে যায়। এছাড়া আমরা একটা পয়েন্ট বলতে পারি যে কোথায় ঘটে না, মাইটোসিস মূলত সোম্যাটিক সেল বা দেহ কোষে ঘটে, দেহ মাতৃকোষে। সেই জায়গাতে দেখা যায় মিওসিস কিন্তু জনন মাতৃকোষে বা রেণু মাতৃকোষে ঘটে। আরো বলতে পারি অপত্য কোষের সংখ্যা দিয়ে একটা যে মিওসিস বিভাজনের দ্বারা মূলত 4টে অপত্য কোষ তৈরি হয়, যেখানে মাইটোসিস বিভাজনে মাত্র 2টো অপত্য কোষ তৈরি হয়। এছাড়া রিকম্বিনেশনকে বিষয় করে আমরা বলতে পারি যে মিওসিসের মাধ্যমে রিকম্বিনেশন ঘটে, যেটা মাইটোসিসে হয় না। এবং যেহেতু রিকম্বিনেশন মিওসিসে ঘটে, তাই আমরা বলতে পারি যে মিওসিস কিন্তু সহজেই বিবর্তন ঘটাতে পারে এবং ভেদ বা ভ্যারিয়েশন সৃষ্টি করতে পারে, সেটা কিন্তু মাইটোসিস বিভাজনের দ্বারা সম্ভব নয়। তাহলে আমরা মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য যেটা রাখলাম, বিষয় অনুযায়ী পার্থক্য লিখে রাখতে হবে। তার কারণে এখন কিন্তু পরীক্ষাতে প্রশ্নে বিষয় মেনশন করে দেওয়া থাকছে, সেই অনুযায়ী পার্থক্য লিখতে হবে। এছাড়া আমরা যদি আরো একটা পার্থক্য তৈরি রাখি আমাদের সুবিধা হতে পারে, সেটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। আমরা অলরেডি বারবার বলছি যে মিওসিস 2টা পুরোপুরি মাইটোসিসের মতন, তার মানে মাইটোসিস আর মিওসিসের পার্থক্যগুলো অ্যাকচুয়ালি মিওসিস 1 এবং 2 এর পার্থক্য। যেমন 1 নম্বরে আমরা বলতে পারি মিওসিস 1 এ কিন্তু হ্রাস বিভাজন হয়, বাট মিওসিস 2টা কিন্তু সমবিভাজন। মিওসিস 1 এ কেবল ক্রসিং ওভার হয়, মিওসিস 2 তে কিন্তু ক্রসিং ওভার হয় না। মিওসিস 1 যেটা সম্পন্ন হয় সেটা দেখা যায় কি না, সেখানেই ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেয়ে যায়, মিওসিস 2টাতে কিন্তু হ্রাস পায় না। তাই আমরা বিবর্তনে সাহায্য করে মূলত মিওসিস 1 বলতে পারি, মিওসিস 2 নয়। এইভাবে মিওসিস 1, 2 এরও কয়েকটা পার্থক্য তৈরি রাখলে আমাদের কিন্তু সুবিধা হবে। তবেই আমরা কিন্তু টোটাল যা যা প্রশ্ন পরীক্ষায় আসবে তার আমরা সম্মুখীন হতে পারবো সহজেই। তা এই ভিডিওটা মূলত এই পর্যন্তই। এরপর নেক্সট ভিডিওতে আমরা কোষ চক্রের বিষয়ে অর্থাৎ সেল সাইকেলের বিষয়ে আলোচনা করব।